হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আশা করি তোমরা সুস্থ আছো। এই দুর্যোগে তোমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। তো তোমরা যদি সচেতন না থাকো, যদি তোমরা সুস্থ না থাকো, তাহলে তো আর জীবনটা সুন্দর হবে না। জীবনের প্রথম হলো বেঁচে থাকা, সুস্থ থাকা, তারপরে লেখাপড়া করে তোমাকে জ্ঞান অর্জন করে ফিরে দাঁড়ানো, অর্থাৎ নিজেকে সুন্দর একটি মানুষ হিসাবে গড়ে তোলা। তো এই গড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই সবসময় লেখাপড়ার প্রতি, জানার প্রতি আগ্রহ থাকতে হবে। পৃথিবীর শুধু বই পড়ে সব জানা যাবে এমন নয়। পৃথিবী তার তোমার চতুর্দিকে যা কিছু ছড়িয়ে আছে সেখান থেকেও তোমাকে শিখতে হবে। তোমাকে শিখতে হবে সমাজ থেকে, তোমাকে শিখতে হবে আমাদের মহান সৃষ্টিকর্তার এই সৃষ্টি থেকে। তো তোমাদেরকে আজকে আমি আরো একটি অষ্টম শ্রেণীর অঙ্কের বা গণিতের দ্বিতীয় অধ্যায়ের মাল্টিমিডিয়া মাধ্যমে একটি ভিডিও ক্লাস নিয়ে আজকে আবার তোমাদের কাছে আমি হাজির হয়েছি। কারণ এই প্রশ্নমালাগুলি অঙ্ক অনেক বেশি এবং তোমাদেরকে একটা ক্লাসে সবগুলি শেষ করা যায় না। তাই আরো একটা ক্লাস আজকে তোমাদেরকে আমি দেখাবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাই। এরপর তোমরা এখানে শিক্ষক পরিস্থিতি সম্পর্কে জানো, সেটা ছবি দেখতে পাইতেছ। নাম মোহাম্মদ আবুল হাসান, প্রধান শিক্ষক, নিশাদ জুট মিলস আদর্শ বিদ্যালয়, টঙ্গী, গাজীপুর। পাঠ পরিস্থিতি অষ্টম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয়, সময় ৪৫ মিনিট। তো আজকের পাঠ হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা সংক্রান্ত। সুতরাং এই মুনাফা, এখানে প্রথম দিকে তোমাকে সরল মুনাফা এবং সরল মুনাফার সূত্রটা কি অবশ্যই অনেকেই তোমরা জানো, কারণ এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আরো আগেও একটি ক্লাস আলোচনা করেছি এবং তোমরা অবশ্যই সংসদ টিভি, ইউটিউব, অনলাইনের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের ক্লাস দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আর সরল মুনাফা তো তোমরা অনেক নিচের ক্লাস থেকে শিখছো। সূত্রটা হয়তো মনে রাখতে হবে। এখানে সরল মুনাফা মানে আই, আর এটা বের করতে হলে আই ইকুয়াল হবে PRN, অর্থাৎ আসল, সুদের হার গুণ সময়। আর মুনাফা আসল হলো, আসল মানে এ, অর্থাৎ মুনাফা আসল এ P+1, অর্থাৎ মূল আসল আর হলো সরল মুনাফা। তো সরল মুনাফা বের করতে যে সূত্রটা লাগে সেটা তো পূর্বেই তোমরা দেখেছো। আর এখানে এই A ইকুয়াল P+1 মানে আই, P+I, অর্থাৎ P+PRN। এখানে পিটা আছে আর আই ইকুয়াল উপরের ওই PRN, অর্থাৎ কমন নিলে P ইন্টু 1+RN। তো পরবর্তী ক্লাস আমরা পরবর্তীতে যেই ব্যাপারটা নিয়ে দেখবো, এখানে কিছু চিত্র তোমরা দেখো যে স্বাভাবিকভাবেই এই ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক চাল চলার মধ্যে সেখানে ক্রেতা বিক্রেতা, সঞ্চয়পত্র সবকিছুর মধ্যে একটা লাভ জড়িত থাকে। সুতরাং এই চিত্রগুলি লক্ষ্য করলেই তোমরা এই লাভের যে ব্যাপারটা এখানে আলোচিত হবে সেটা দেখতে পাবে। তাই আজকের পাঠ হলো আমাদের মুনাফা। মুনাফা এই ব্যাপারটা কি সেটা তোমাদেরকে শিখতে হবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা মূলত শিখবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি তা বলতে পারবে, মুনাফা মূলধন নির্ণয় করতে পারবে, নির্দিষ্ট সময়ের মুনাফা নির্ণয় করতে পারবে। সুতরাং এই জিনিসগুলি যদি তোমার ধারণা না থাকে, তাহলে তো তুমি জীবন চলার ক্ষেত্রে
তোমার চলার ক্ষেত্রে এই লাভ লস এটা তোমাকে বুঝতে হবে। মানে তোমাকে মুনাফাও বুঝতে হবে, আবার ক্ষতিও বুঝতে হবে। তো এখানে মুনাফা মানে প্রফিট। কোনো একটি খাতে অর্থ বিনিয়োগ করার কারণে একটি নির্দিষ্ট সময় পর বিনিয়োগকৃত টাকার পরিমাণ উক্ত নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট হারের ভিত্তিতে যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় তাকে মুনাফা বলে। সুদ বলা হয় বলে মানে অর্থাৎ মুনাফা এবং সুদ কথাটা একই। সাধারণত ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে, কাউকে টাকা ধার দিলে বা কোনো ব্যবসা টাকা বিনিয়োগ করলে মুনাফা বা লাভ পাওয়া যায়। আর ব্যাংকে যেটা রাখে সেটাকে অনেক ক্ষেত্রে সুদ হিসাবে আমাদের দেশে ধরা হয় বা অর্থনীতিতে এটাকে সুদই বলে। তাই মুনাফা দুই প্রকার, একটা হলো সরল মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। এখন এই সরল মুনাফাটা হলো যেমন একটা নির্দিষ্ট সময়ে তুমি যে টাকা গচ্ছিত রাখছো সেই টাকাটা নির্দিষ্ট করে যে পরিমাণ লাভ দিবে সেটাই হলো তোমার সরল মুনাফা। আর সরল মুনাফা মানে সিম্পল প্রফিট, শুধু প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলা হয়। শুধু মুনাফা বললে সরল মুনাফাকেই বোঝায়। এরপরে যেটা চক্রবৃদ্ধি মুনাফা, এই ব্যাপারটাও তোমাদেরকে একটু মনে রাখতে হবে। ওই সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে তফাৎ কি। তো কম্পাউন্ড প্রফিট অর্থাৎ প্রতি বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয় যে বৃদ্ধিপ্রাপ্ত মূলধন গঠিত হয় তাকে চক্রবৃদ্ধি মূলধন বলে। এর মানে তুমি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রাখলে সেটা এক বছর পরে যে মুনাফাটা হয় সেটা যদি তোমার মূল আসলের সাথে যোগ হয়ে পরবর্তী বছরে মুনাফা আসলে একত্রে মূলধন হয়, সেটাই হলো চক্রবৃদ্ধি। আর এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধন বা চক্রবৃদ্ধি মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকেই চক্রবৃদ্ধি মুনাফা বলা হয় চক্রাকারে। অর্থাৎ প্রতি বছরের মুনাফাটা তোমার মূল আসলের সাথে যোগ হয়ে আবার সে নতুন মূলধন তৈরি হয়, আবার ওই বাড়তি টাকা সহ যেই মুনাফাটা আসে সেটা আবার পরবর্তী বছরের জন্য আসল হিসাবে সেটা পরিগণিত হয়ে পরবর্তী বছরে আবার মুনাফা নিয়ে আসে বা হিসাব করা হয়। তো আজকে আমরা কিভাবে বিনিয়োগ করব সেই ব্যাপারটা দেখো। কারণ বিনিয়োগ হলো একটি মূলধন যা দ্বারা একজন ব্যবসায়ী বা ব্যবসায় তার ব্যবসা সংক্রান্ত সকল কার্যক্রম ব্যয় সম্পন্ন করেন। আসল বা মূলধন ব্যবসায় বিনিয়োগকৃত বা ব্যাংকে গচ্ছিত প্রথম টাকা বা কাউকে ঋণ হিসাবে প্রদান করা টাকাকে আসল বা মূলধন বলা হয়। তো আসল টাকাটা আমরা এখন লক্ষ্য করি পরবর্তীতে কি আসলো, যে যেমন এখানে এই হিসাবগুলি করতে গেলে এই সূত্রগুলি তোমাকে জানতে হবে। যেমন প্রথমে মুনাফা ইকুয়াল সরল মুনাফা ইকুয়াল PRN, মুনাফা ইকুয়াল আসল ইন্টু মুনাফার হার সময়। আবার এ সমান হলো P+I, অর্থাৎ এখানে মুনাফা আসল অর্থাৎ সরল মুনাফা আসল। তারপরে এখানে A ইকুয়াল P+PRN অর্থাৎ মুনাফা আসল ইকুয়াল হলো আসল প্লাস মুনাফা। আর A ইকুয়াল হলো P ইন্টু 1+NR বা RN, যেভাবেই তুমি বুঝো। সুতরাং এটা তোমাকে বুঝতে হবে। তো মুনাফার হার 100 টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। এটাও কিন্তু মনে রাখতে হয়। সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল। এবার 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, বা সাধারণত মুনাফা 1 বছরের হিসাব করা হয়। সেটা শুরুর
অবস্থায়, তারপরে 1 বছর শেষ হলে আরেক বছর। সরল মুনাফা সেটা হলো প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফাই বুঝায়। সুতরাং তোমরা বুঝতে পেরেছো, আশা করি এরপরে আর তোমাদের সমস্যা হবে না। এখানে আসো এবার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বলতে কি বুঝো? এখানে কোনো পণ্য বা দ্রব্য ক্রয় বাবদ যে অর্থ ব্যয় করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয়। কোনো পণ্য দ্রব্য বিক্রয় করে যে অর্থ বা মূল্য পাওয়া যায় তাকে বিক্রয় মূল্য বলা হয়। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি বুঝো তাহলে এখানে আসবে আবার লাভ না ক্ষতি। এই লাভ বা ক্ষতি সকল সময়ই ক্রয় মূল্যের উপরে নির্ণয় করা হয়। তো সেটা কিভাবে দেখো, এখানে স্বাভাবিকভাবে যখন আমরা কোনো একটা জিনিস ক্রয় করব, একটা স্বাভাবিক আমাদের টাকা বা মূলধন বা খরচ হয়, সেটা হলো আমার ক্রয় মূল্য। লাভ ক্ষতি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর নির্ভরশীল, এই কথাটাকে আগেও বলছি। যেমন কোনো পণ্য বা দ্রব্যকে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চাইতে বেশি হয় তাহলে লাভ। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ যখনই দেখবা যে বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যটা কম, তাহলে বুঝতে হবে এটা লাভ হয়েছে। আবার বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চাইতে কম হয় তাহলে সেখানে ক্ষতি হয়েছে। এই ন্যূনতম কথাগুলো যদি তুমি বা তোমরা মনে না রাখতে পারো তাহলে কিন্তু লাভ ক্ষতির অঙ্ক বা সরল মুনাফার অঙ্ক বা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক সহজ হবে না, ওটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। তাই সূত্রগুলি অবশ্যই খেয়াল করতে হবে। তো এখন এই লাভ ক্ষতি আমরা যখন করব তখন এখানে বিক্রয় মূল্য বিগার দেন ক্রয় মূল্য সমান লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হইলে ক্রয় মূল্য কম হইলে হইল লাভ। তাই লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার আসো বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তাহলে এটা ক্ষতি। তাহলে ক্ষতি বের করতে হলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ জিনিসটা ঠিক বিপরীত। এখন আমি স্বাভাবিকভাবেই লাভ বের করতে হলে বেশি মূল্যে বিক্রয় করা লাগবে। অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশনে আমরা যা দিয়ে ক্রয় করে আনি সেই ক্রয় মূল্যটা থেকে বেশি বিক্রি না করে অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে কম মূল্যেও বিক্রি করতে হয়। অথবা যে পরিমাণ জিনিস তুমি ক্রয় করছো, মনে করো ফল ক্রয় করলা ব্যবসার উদ্দেশ্যে, তুমি আনলা 10 মণ, বিক্রি করতে করতে তোমার লেগে গেল 1 সপ্তাহ, সেখানে নষ্ট হয়ে গেছে, পচে গেছে বেশিরভাগ, বা পরিবহনে ক্ষতি হয়ে গেছে, সেই ধরনের ক্ষেত্রেও একটা ক্ষতি হয়। অর্থাৎ যা দিয়া ক্রয় করা হলো তার সাথে বেশি মূল্যে বিক্রি হইলে লাভ, আর কম মূল্যে বিক্রয় করলে অবশ্যই সেটা ক্ষতি। তাই আমাদের জীবনে সবসময় এই লাভ ক্ষতি নিয়ে চলতে হবে, মেনে নিতে হবে, আবার চেষ্টা করতে হবে। তাই সরল মুনাফার সংক্রান্ত সূত্রগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বারবার একই কথা ঘুরে ঘুরে আসতেছে, সুতরাং এগুলি বারবার আলোচনা করলে তোমাদের অনেক বেশি মনে থাকবে। একই জিনিস তুমি বারবার দেখলে তোমার এটা মনে একেবারে গেঁথে যাবে। তাহলে সরল মুনাফা ইকুয়াল হলো আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়, অর্থাৎ আই ইকুয়াল PRN। মুনাফা আসল হলো আসল যোগ মুনাফা, অর্থাৎ A ইকুয়াল P প্লাস I ইকুয়াল P প্লাস PRN ইকুয়াল হলো P ইন্টু 1 প্লাস RN। এখানে স্বাভাবিকভাবে প্রতীকগুলি তোমাকে মনে রাখতে হবে। I ইকুয়াল সরল মুনাফা, P ইকুয়াল মূলধন, আর R ইকুয়াল মুনাফার হার, N ইকুয়াল হলো সময়, আর ইকুয়াল হলো মুনাফা আসল। তো এগুলি ইংরেজিতে তোমরা অনেকেই জানো, অবশ্য শিখতে হবে। সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল মুনাফা অফ সিম্পল প্রফিট, মূলধন হলো প্রিন্সিপাল, আর মুনাফার হার হলো রেট অফ ইন্টারেস্ট, সময় টাইম, আর মুনাফা আসল হলো অ্যামাউন্ট অফ টোটাল অ্যামাউন্ট।
এরপরে আমরা স্বাভাবিকভাবে এই অধ্যায়ে আমরা নিচের বীজগণিতীয় যে সূত্রগুলো ব্যবহার করব সেই কথাগুলি বারবার তোমাদেরকে একভাবে দেখানো হইতেছে, কারণ এই জিনিসগুলি তো তোমাদের সবসময় লাগবে। এই দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক করতে গেলে এটা তোমার লাগবেই। তাই মূলধন বা আসল মানে পি ইকুয়াল ফি মানে প্রিন্সিপাল, মুনাফার হার মানে আর, রেট অফ ইন্টারেস্ট, সময় ইকুয়াল এন, টাইম, মুনাফা ইকুয়াল আই মানে প্রফিট, সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল হলো এ ইকুয়াল টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ সুদ আসল মুনাফা আসল। এই কথাগুলি অবশ্যই স্মরণে রেখে এবার আসো তোমাদেরকে একক একটা কাজ দিয়ে প্রত্যেকে নিজে নিজে করার চেষ্টা করো। অনুশীলনী 2-1 9 নাম্বার অঙ্ক। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? একটু চেষ্টা করো, আশা করি তোমরা পারবে। কারণ যদি একটু খেয়াল করো তাহলে এই অঙ্কটা খুব একটা কঠিন নয়, কারণ আমাদের এখানে সময় দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, আর মুনাফার হার দেওয়া আছে। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 8.50 টাকা দেওয়া আছে। তো 100 টাকা 4 বছরের মুনাফা কত হবে? অর্থাৎ 4 গুণ। তো এটা যখন 100 টাকার 4 বছরের মুনাফা বের করা হলো, এবার ওখানে যে পরিমাণ মুনাফা এটা 100 টাকার সাথে যোগ করে মুনাফা আসল। তাহলে মুনাফা আসল এত টাকা হলে আসল 100 টাকা, 1 টাকা হইলে কত? প্রদত্ত টাকা যদি মুনাফা আসলে তাহলে মূল টাকাটা কত? তো এইভাবে কিন্তু করে মনে মনে করে ফেলতে হবে। অঙ্ক জিনিসটা কিন্তু আসলে প্রশ্ন দেখার পরে মনে মনে হয়ে যেতে হয়, কিন্তু মনে ধারণা করতে হবে, শুরু এভাবে করতে হবে, তারপরে হয়তো পুরোটা তোমার হিসাব হলো না, সেটা কাগজে কলমে হিসাব করতে হবে। দেখো সমাধানটা। তো সুতরাং এখানে রিয়াজ সাহেবের যে টাকাটা দিচ্ছে, দেখো এখানে দেওয়া আছে সময় 4 বছর। আমি কিন্তু তোমাদেরকে আগে অঙ্ক না করা অঙ্কটা মনে মুখস্থ বা মনের প্রশ্ন দেখে সেটাকে বলেছি। ঠিক একইভাবে তোমাদেরকে এরকম মনে মনে ভেবে ফেলতে হবে কি হবে। তো স্বাভাবিকভাবে এখানে মুনাফা আই ইকুয়াল 4,700, 4 বছর হয়ে তার মুনাফা। আচ্ছা, বলার সময় একটু ভুল হয়েছে, তার কারণ সেখানে আমি মুনাফা আসল বলে ফেলছি, কিন্তু আসলে মূলত 4 বছর পর তিনি 4,760 টাকা মুনাফা পান। তাইলে 100 টাকার 1 বছরের মুনাফা যেহেতু 8.50 টাকা, 100 টাকার 4 বছরের মুনাফাটা আমরা হিসাব করে যেটা পাই সেটা আমরা নিয়ে ওই মুনাফা এত টাকা হলে আসল 100 টাকা, 1 টাকা হইলে কত, অত টাকা হইলে কত। দেখো এখানে আছে মুনাফার হার এত, আর পি আসলটা কত আমরা বের করতে হবে। তা আমরা যেহেতু সূত্র জানি, ইন্টারেস্ট মানে আই, মুনাফা ইকুয়াল হলো পি আর এন। তো আমার মুনাফা তো দেওয়াই আছে 4,760 টাকা। এখানে আমাদের পি জানা নাই, তাই পি ইন্টু 4 মানে সময়, আর মুনাফার 100 ভাগের 8.50 টাকা হিসাব করে আমরা পি এর মান পেলাম শেষ পর্যন্ত 1400 টাকা। অর্থাৎ সুতরাং ব্যাংকে জমার পরিমাণ মাত্র 1400 টাকা। এটাই ছিল আমাদের আজকের এই অঙ্কটার কাঙ্ক্ষিত ফলাফল। এখানে আমরা পি এখানে আসলে পি নির্ণয় করতে হলো, তাই সেই হিসাবে এই অঙ্কটা। আর আই 4,000 মানে 760 টাকা, মুনাফার হার আর এত পার্সেন্ট আর এন সময়, এই সবগুলি কথা তো তোমাদেরকে বলাই হলো। সুতরাং এবার আসো আমরা বিকল্প সমাধান কিভাবে করব। যেমন এই যে একই অঙ্ক আমরা সূত্রের সাহায্যে সেখানে করলাম, আর এটাকে যদি তুমি অন্যভাবে করতে চাও, 100 টাকার 1 বছরের মুনাফা, যেটা আমি তোমাদেরকে মনে মনে ধারণা করার জন্য বলছি, এবং অনেকটা প্রশ্নটা দেখেই তোমাদেরকে বলতে চেষ্টা করে সেখানে সামান্য একটু ভুল হলেও কিন্তু জিনিসটা তোমাদের ধারণা দিতে চেষ্টা করেছিলাম। এখন সঠিকভাবে দেখো যে জিনিসটা 100 টাকার 1 বছরের মুনাফা 8.50 টাকা, 100 টাকা 4 বছরের মুনাফা হলো 8.50 ইন্টু 4 টাকা সমান হলো 34 টাকা। তাইলে এখন সময় আমাদের 4 বছরের এই 34 টাকা পাইলাম। তো মুনাফা 34 টাকা হলে আসল 100 টাকা, 1 টাকা হইলে কত,
আর 4,760 হলো 1400 টাকা। এর মানে আমরা কাটাকাটি দিলাম কিভাবে সেটাও তুমি 34 দিয়ে 4,760 টাকাকে কাটলে 140 টাকা হয়, ভাগ করে নিতে পারো, অথবা 34 একে 34 থাকে কত দেখো, 3 আর 136 হয়, 136 এর মধ্যে 34 4বার যায় আর 0 0 নামলো, সুতরাং গুণ করে 140 গুণ 100 সমান 1400 টাকা। সুতরাং ব্যাংকে টাকার জমার পরিমাণ ছিল অর্থাৎ আসল ছিল মাত্র 1400 টাকা। এবার আমরা জোড়ায় একটা কাজ করব, সেই অনুশীলনী 2-এর 10 নম্বর অঙ্ক। এখানে প্রথম জোড়া তোমরা করবা শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হয়। পরবর্তী জোড়ায় 11 নম্বর অঙ্কটা তোমরা করবা, মানে জোড়া জোড়া, এক জোড়ার পরে আরেক জোড়া, এভাবে তোমরা করবা। যেমন প্রথমে 2 জন, তারপরে এই 2 জন, আবার 10 নম্বর প্রতি 2 জন, তারপরে আবার পরের 2 জন। 11 নম্বর হলো বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো অঙ্কগুলি তোমরা একটু প্রশ্নটা পড়ে মনে মনে ভাবো, কারণ মনে মনে ভেবে সঠিক ধারণা নিয়ে তারপরেই তোমাদেরকে কিন্তু আগাতে হবে। এখন সমাধান 1 দেখো, যেমন 10 নম্বর শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। তো এখানে মনে করি মূলধন 100 টাকা, 6 বছরে মুনাফা মূলধন 100 গুণ 2 সমান 200 টাকা, 6 বছরে দ্বিগুণ মুনাফা মূলধন দ্বিগুণ, দ্বিগুণ মানে আমরা যেহেতু মূলধন ধরছি 100 টাকা, 6 বছরে এটা দ্বিগুণ হবে 200 টাকা। তাহলে 6 বছরের টোটাল মুনাফা হইল কত, 200 বিয়োগ 100, 100 মানে মুনাফা, তাহলে আসল 100 আসল। তো আমরা যেহেতু ধরছি আমাদের মূলধন 100 টাকা, তো মুনাফা মূলধন থেকে যখন আসল বাদ দেবো তাহলে মুনাফা থাকবে 100 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা 6 ভাগের 100 টাকা, 100 টাকার 4 বছরের মুনাফা 6 ভাগের 100 গুণ 4 সমান হলো 3 ভাগের 200। আমরা যদি এটাকে যোগ করি তাহলে হবে মুনাফা মূলধন হবে 100 যোগ 3 ভাগের 200 অর্থাৎ 3 ভাগের 500 টাকা। এইবার মুনাফা মূলধন যদি 3 ভাগের 500 টাকা হয় তাহলে আমাদের আসল বা মূলধন হলো 100 টাকা, আর 1 টাকা হইলে রাশিটা পাল্টে 500 নিচে আসবে আর 100 গুণ 3 যাবে, আর 2050 টাকার কত হলে আমাদের 1230 টাকা হবে। সুতরাং এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এবার আমরা পরবর্তী অঙ্কটার সমাধান 2, সেটা আমরা কিভাবে বের করবো। 11 নম্বরের অঙ্কটা হলো বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয় তত টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসে তত মুনাফা হবে। তো এখন আসো, প্রথম ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল 6% অর্থাৎ 100 ভাগের 6, আর সময় আছে 4 বছর, আসল পি ইকুয়াল 500 টাকা, আর মুনাফা কত। তো আমরা জানি আই ইকুয়াল পি আর এন, সুতরাং আই ইকুয়াল আমরা পি সমান 500, আর সময় হলো আমাদের 4, আর মুনাফার হার মানে আর ইকুয়াল হলো আমাদের 100 ভাগের 6, সুতরাং হইলো আমরা পাইলাম 120 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার ইকুয়াল 5% মানে এত, আর সময় আছে 2 বছর 6 মাস, এটাকে আমরা বছরে নিলে স্বাভাবিকভাবেই 12 দিয়ে ভাগ করতে হবে 2 সমস্ত, বা 2 প্লাস 12 ভাগের 6 বছর সমান 2.5 বছর। এবার মুনাফা আই ইকুয়াল হলো 120 টাকা, আসল পি কত অর্থাৎ আসলটা কত এটা জানতে হবে। তো আমরা জানি আই ইকুয়াল পি আর এন, সুতরাং সূত্রের মধ্যে আমরা মান বসাই নিলাম। আই এর মান হলো 120, পি এখানে মান জানা নাই, আর আর ইকুয়াল হলো 2.5, আর সরি সময় হলো 2.5 এন, আর হলো 100 ভাগের 5। বা তাহলে আমরা এখানে মানে সমাধান করলে পাইতেছি যে পি
ইন্টু 2.5 ইন্টু 5, অর্থাৎ পি উপরের রাশিটা আর 100 চলে এলো 120-এর সাথে, অর্থাৎ আমরা শেষ পর্যন্ত পি পাইলাম 960 টাকা। সুতরাং দ্বিতীয় অঙ্কটির সমাধান হলো 960, অর্থাৎ এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আজকের ফলাফল। এখন মূল্যায়ন করব, তোমাদের একটু দুই একটা কথা জিজ্ঞাসা করি বা প্রশ্ন করি, দেখি তোমরা পারো কিনা। তো সেখানে এক্স টাকার X% হার সরল মুনাফায় 4 বছরে মুনাফা এক্স টাকা হলে এক্স এর মান কত? এটার উত্তরটা কি হবে? 25 টাকা। তারপরে একটি গরু পি টাকায় বিক্রয় করলে X% লাভ হয়, গরুটির ক্রয় মূল্য কত? এটা আসবে কি, দেখো 3% হার মুনাফায় 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত? এখানে 15 টাকা। তেমনি আছে শতকরা বার্ষিক 3.50 টাকা হার মুনাফায় 350 টাকা 4 বছরের মুনাফা কত? 49 টাকা। আর ওখানে আসবে 100 পি বাই 100 প্লাস এক্স। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে হবে। তো এই জিনিসগুলো যদি ভালোভাবে মনোযোগ না দাও তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। এবার আসো আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। সেটা দেখো, কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তো এখানে ক নাম্বার প্রশ্ন হলো মুনাফার হার কত? খ নাম্বার প্রশ্ন হলো কত বছরে আসল মুনাফা আসলে 3 গুণ হবে? আর ঘ নাম্বার প্রশ্ন হলো একই হার সুদে কত টাকা 8 বছরে মুনাফা আসলে 4225 টাকা হবে। এখন এই অঙ্কটা তোমরা বাসা থেকে করে নিয়ে আসবা। আমরা আশা করি এই সৃজনশীল অঙ্কটি তোমরা যখন তোমাদের বাড়ির কাজ রইল, সুতরাং এই বাড়ির কাজটা তোমরা করে আনলে আগামী ক্লাসে আমি তোমাদের এই কাজটা দেখব। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।